এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আমার দর্শক বন্ধুদের স্বাগত জানাই। বিস্তারিত আজকের এক্সক্লুসিভ সংবাদগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আপনাদের মুঠোফোনে। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। কোন এলাকা থেকে সংবাদ দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। বিরাট কূটনৈতিক ব্যর্থতা নরেন্দ্র মোদীর, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত আমেরিকার, চরম তোপ কংগ্রেসের। হোয়াইট হাউসে পাক সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দুজনে একটি বৈঠকও করলেন একান্তে। বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানালেন মুনিরের সঙ্গে দেখা করতে পেরে তিনি নাকি সম্মানিত বোধ করছেন। বলা বাহুল্য, এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি। সেই অস্বস্তি বাড়িয়ে দিল বিরোধী দলগুলি। বৃহস্পতিবার কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ ট্রাম্প এবং মুনির সাক্ষাৎ নিয়ে তোপ দাগলেন মোদী সরকারকে। তিনি বললেন, এই ঘটনা অর্থাৎ ট্রাম্প এবং মুনিরের মধ্যে একান্ত সাক্ষাৎকার ভারতের জন্য বিরাট কূটনৈতিক ব্যর্থতা। কংগ্রেসের নেতা জয়রাম রমেশের বক্তব্য, ফিল্ড মার্শাল আসিফ মুনির পাকিস্তানের রাষ্ট্রপ্রধান নন, তিনি সেনাবাহিনীর প্রধান। তথাপি ডোনাল্ড ট্রাম্প তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে। প্রচুর প্রশংসাও করলেন। এক্স হ্যান্ডেলে রমেশ লিখেছেন, এই সেই ব্যক্তি যার উস্কানিমূলক মন্তব্যের পরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল, প্রচ্ছন্ন মদত দিয়েছিল পাক সেনা। এরপরেই মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, এই ঘটনা ভারতের বিরাট কূটনৈতিক ব্যর্থতা। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্বের বিষয়টি নিয়ে প্রচার করে থাকে গেরুয়া শিবির। উভয় রাষ্ট্রনেতা সুসম্পর্কের কথা এক শ্রেণীর মিডিয়াও প্রচার করে থাকে। যদিও বাণিজ্য চুক্তি, শুল্ক চাপানো, সর্বোপরি ভারত পাকিস্তান সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে তার প্রভাব দেখা যায়নি। বিশ্লেষকদের একাংশের দাবি, ক্রমশ পড়শি দেশগুলির সঙ্গে সম্পর্ক তাদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে সাউথ ব্লক। মুনি এবং ডোনাল্ড ট্রাম্প মধ্যাহ্নভোজ এবং বৈঠক সেই সমালোচনা আরও জোরদার করে দিল। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানাচ্ছেন, পাকিস্তানকে ভালোবাসি, ভারতের সঙ্গে যুদ্ধ থামিয়েছি আমি। মোদির সংশোধনের পরও অনড় ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল শুধরে দেওয়া মন্তব্যের পরও ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবিতে অনড় থাকলেন। ফের ট্রাম্প আবারও ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবি করলেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দাবিকে নস্যাৎ করে সত্যিটা তুলে ধরেছিলেন। তবে ফের ডোনাল্ড ট্রাম্প জানালেন, আমি পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি, আমি পাকিস্তানকে ভালোবাসি। গত রাতে আমি মোদির সঙ্গে কথা বলেছি। এর আগে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্টের ভুল ভাঙিয়ে বলেছেন, ভারত কখনো মধ্যস্থতা স্বীকার করেনি, ভবিষ্যতেও করবে না। তবে ট্রাম্পের আবোল তাবোল কথা থামেনি। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ইরান ইসরায়েল সংঘাত আরও তীব্র, একে অপরকে মূল্য চোকানোর চরম হুঁশিয়ারি এবার। ইসরায়েল ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করল। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সরকা হাসপাতাল এবং তেল আভিভ স্টক এক্সচেঞ্জে চরম আঘাত এনেছে। পাল্টা আক্রমণে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এই সংঘাত বর্তমানে সপ্তম দিনে পদার্পণ করেছে এবং উভয় দেশের মধ্যে আক্রমণ অব্যাহত রয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণের ইসরায়েলের গুরুত্বপূর্ণ সরকা হাসপাতাল, তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনে আঘাত এনেছে। অপরদিকে ইসরায়েল খন্দাব পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে। জানা গিয়েছে, ইসরায়েল আরাক এবং খন্দাব শহরের বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এই সংঘর্ষ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে জড়াতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এই যুদ্ধে কিছু করব নাকি করব না কেউ জানে না। বৃহস্পতিবার ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বীর শেভা শহরের সরকা হাসপাতাল লক্ষ্য করে চরম আঘাত হানে। এতে গুরুতর আহত হয়েছেন অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে হাসপাতালে প্রবেশ করতে নিষেধ করেছে। হামলার পর ইসরায়েলের মন্ত্রী এলি কোহেন কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তেহরানের জঙ্গি সরকার আজ আবার একটি যুদ্ধ অপরাধ করেছে। তারা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে। আমাদের সেনাদের গায়ে একটিও আঁচড় পড়েনি। এবার ইরানকে তার মূল্য চোকাতে হবে। ইরানের 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এদিন, যার মধ্যে একটি তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এরপরেই সেই এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। ইরানের হামলার পর ইসরায়েল চুপ থাকেনি। তাদের জেট বিমান ইরানের খান্দা বের হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানের সর্বোচ্চ নেতা
আয়াতুল্লাহ খামেনেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যদি তারা ইসরায়েল ইরানের মধ্যে হস্তক্ষেপ করে তবে এর পরিণতি ভয়াবহ হবে। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েল সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে কটাক্ষ করে বলেন, প্রথমে নিজের দেশের বিষয়গুলি মেটান, তারপর অন্যদের নিয়ে ভাববেন। অন্যদিকে দেশের নাগরিকদের সুরক্ষা সবথেকে আগে। ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে এবার অপারেশন সিন্ধু শুরু করল ভারত। ইরানের পর বৃহস্পতিবার ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত সরকার। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যেই সমস্ত ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাদের ইসরায়েল থেকে স্থলপথে বার করে আনা হবে, তারপর বিমানের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত সরকার। যে সকল ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাদের ফিরিয়ে আনছে ভারত সরকার। ইসরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিকদের দূতাবাসে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক। 24 জুনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে শেখ হাসিনাকে, না হলে শুরু হবে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশের রাজনীতিতে বড়সড় ধাক্কা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মামলা। এবার আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো, আগামী 24 জুনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে শেখ হাসিনাকে, না হলে তার অনুপস্থিতিতেই শুরু হবে বিচার। 2024 সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপর গুলি চালানোর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এই মামলায় আরও নাম জড়িয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। মামুনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। শুধু মানবতা বিরোধী নয়, আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আদালতের নির্দেশ না মানায় এই অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার বাড়ি অন্যান্য সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি। একইভাবে আসাদুজ্জামান খানের অবস্থাও এখনও অজানা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই মামলাটি বড় প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনার মতো একজন দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী যদি অপরাধ প্রমাণে দোষী সাব্যস্ত হন, তবে তা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নাড়িয়ে দিতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিচ্ছে এই মামলার প্রতিটি পদক্ষেপ। নজর থাকবে 24 জুনের ওপর, যে দিন বদলে দিতে পারে অনেক কিছুর গতিপথ। কেমন থাকবে আবহাওয়া গোটা রাজ্য জুড়ে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ? দেখে নেব লেটেস্ট ওয়েদার রিপোর্টটি। ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ, ফলে আবহাওয়া বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আগামী দুদিন। শুক্রবার অর্থাৎ আজও এর অন্যথা হবে না। সকালের দিকে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। গত কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার শনিবার বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। রবিবার ভারী বৃষ্টি হতে চলেছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। রবিবার, সোমবার সব জেলাতে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরার ফলে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সমুদ্র উত্তাল হওয়ার কারণে মৎস্যজীবীদের কমপক্ষে 24 ঘন্টার জন্য সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং, আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সারাদিন বর্ষণের পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতার আকাশ আজকে থাকবে মেঘলা, রোদ্দুরের দেখা না মেলার সম্ভাবনা নেই বললেই চলে। রোদ্দুর না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। শেষে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য 100 দিনের কাজ নিয়ে সুখবর। প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা যাবে না। বাংলায় 100 দিনের কাজ শুরু করতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে কেন্দ্রীয় সরকারকে এবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলা শুনানি ছিল। সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে। অনিয়মের অভিযোগে গত 3 বছর ধরে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে অর্থাৎ 100 দিনের কাজ বন্ধ পশ্চিমবাংলায়। বুধবারের রায়ের পর সেই বাধা আর রইল না।
বুধবারের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র, তবে 100 দিনের কাজ আবার শুরু করতে হবে পশ্চিমবাংলায়। সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না। 1 আগস্ট থেকে বাংলায় 100 দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে। আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, যেখানে অনিয়মের অভিযোগ উঠেছে, বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ, দার্জিলিং, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকায়, সেই এলাকাগুলো বাদ দিয়ে কেন পশ্চিমবঙ্গ জুড়ে 100 দিনের কাজ পুনরায় চালু করা উচিত নয়। পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে অভিযোগ করে কেন্দ্র 2022 সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের ভাগের টাকা আটকে দিয়েছে। একটি আরটিআই এর উত্তরে জানা গিয়েছে, 63টি প্রকল্পে পরিদর্শনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মধ্যে 31টিতে অসঙ্গতি পাওয়া গিয়েছিল। রাজ্য 2021-22 সালে এই প্রকল্পের আওতায় 7,507 কোটি টাকা পেয়েছিল, কিন্তু গত 3 আর্থিক বছরে কোনো কেন্দ্রীয় তহবিল পায়নি পশ্চিমবঙ্গ। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মমতা ব্যানার্জি। নবান্নের একটি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, এই টাকা জনসাধারণের টাকা, কেন্দ্রের ব্যক্তিগত তহবিল নয়। আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। এই প্রকল্প ফের রাজ্যে চালু করতে দিন। আমরা বকেয়া টাকার দাবির জন্য ফের আলোচনায় বসব। তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে কেন্দ্র 1 টাকাও দেয়নি 100 দিনের কাজে। বাংলায় আরও তদন্ত দল পাঠানোর আগে আমাদের বকেয়া পরিশোধ করতে হবে। নজর রাখছি পরের খবরটির দিকে। এক রিচার্জে 200 বার ব্যবহার, টোল ট্যাক্সের জন্য বার্ষিক প্ল্যান চালু করছে কেন্দ্রীয় সরকার। জাতীয় সড়কে যানবাহনের গতি আরও মসৃণ করার উদ্দেশ্যে নতুন পদক্ষেপ। এবার সারা বছরের জন্য 1 লপ্তে টোল ট্যাক্স জমা করার সুযোগ। বার্ষিক টোল পাস চালু করছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। বুধবার এক স্যান্ডেলে এই সিদ্ধান্ত জানিয়েছেন পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, জাতীয় সড়কে আরও নির্বিধায় যাত্রার উদ্দেশ্যে আমরা একটি বার্ষিক ফাস্ট্যাগ পাস চালু করছি। আগামী 15ই আগস্ট থেকে নতুন পাস ব্যবহার শুরু হবে। এটার দাম 3,000 টাকা, মেয়াদ 1 বছর, সর্বোচ্চ 200 বার ওই বার্ষিক ফাস্ট্যাগ পাস ব্যবহার করে যাত্রা করা যাবে। মূলত ব্যক্তিগত গাড়ির জন্য এই পাসের ব্যবহার শুরু করবে কেন্দ্রীয় সরকার।